রচনা তার ধনী শ্বশুরবাড়ির পরিবারের একমাত্র সংস্কারী বউ। সে সবসময় নিজের শ্বশুরবাড়ির লোকেদের খেয়াল রাখতে পছন্দ করে। এমনকি সে অত বেশি ছলাকলা কিংবা মডার্ন কথাবার্তা বলতে পারে না। সে সবসময় সাধারণ মহিলাদের মতোই শাড়ি পরে থাকে, রান্নাঘরে গিয়ে রান্না করে, ঘর গোছানোর কাজ করে। কিন্তু তবুও সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে কোনো দাম পায় না, কারণ তারা অত্যাধিক মডার্ন। একদিন তার শ্বশুরবাড়ির লোকেরা লাঞ্চ টেবিলে বসে যখন লাঞ্চ করে তখন রচনা, তোমায় আমি কতবার বলেছি তুমি আমার জন্য মাছের ঝোল আর ভাত রান্না করবে না। আমার ওইসব ফালতু খাবার খেতে ভালো লাগে না। মাছ গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিয়ে আসি। কোথায় আমি ইংলিশ লাঞ্চ করবো তা নয়, তুমি সবসময় এরকম বাজে বাজে খাবার রান্না করো, এমনকি রাঁধুনিকেও রান্না করতে দাও না। এরকম বলতে নেই, আসলে তুমি সারাদিন বাইরে কাজ করো, তাই দুপুরবেলা মাছের ঝোল ভাত খেলে তোমার পেট ঠান্ডা থাকবে। সেই জন্যই তো তোমার জন্য মাছের ঝোল ভাত রান্না করেছি। একদম উল্টোপাল্টা কথা বলবে না বৌমা। প্রীতম, তোকে কতবার বলেছি তুই এত বড় লোক, এত হ্যান্ডসাম, তাই তুই চাইলে আরো 4টে বিয়ে করতেই পারিস, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু তোর মনটাও ভালো থাকবে, আর তুই তোর মনের মতো মডার্ন বউ পাবি। বেকার বেকার এই গাইয়া মেয়েটাকে নিয়ে তোকে সংসার করতে হবে না। তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমার ওই মেয়েটাকে নিয়ে সংসার করতে ভালো লাগছে না। শুধুমাত্র ওর মা ছোটবেলা থেকে আমাদেরকে দেখাশোনা করেছে, তারপর অসময়ে মারা গেছে বলে সেই জন্য ওকে বিয়ে করতে হয়েছে। তাছাড়া ওকে বিয়ে করার তো কোনো কারণই নেই। আমার তো মডার্ন মেয়েই পছন্দ। এভাবে মালাদেবী তার ছেলেকে আবার বিয়ে করার বুদ্ধি দেয়, কিন্তু রচনা সেই বিষয়টা মোটেই মেনে নিতে পারে না, কারণ সে তার স্বামীকে কিছুতেই ভাগাভাগি করতে পারবে না। তাই রচনা খুবই কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু তবুও প্রীতম এবং মালাদেবী তার চোখে জলের কোনো দাম দেয় না। মালাদেবী আবার তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে শুরু করে। তারা যেহেতু অত্যন্ত ধনী, তাই প্রীতম আবার 4টে মডার্ন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। প্রীতমের টাকা দেখে সেই মেয়েরা তাকে বিয়ে করতে রাজি হয়। রচনা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যাও, তোমার 4 মডার্ন সতীনের শ্বশুর বাড়িতে অনুষ্ঠান ভালো করে পালন করো, কারণ তোমাকেই কিন্তু এখন এসব দায়িত্ব নিতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, ওরা আমার বোনের মতো, তাই আমি ওদের সাথে মিলেমিশে ঠিক সংসার করতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, এই সংসারের সব নিয়ম কানুন আমি ওদের ভালো মতো বুঝিয়ে দেব। রচনা এই বলে 4 মডার্ন সতীনের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। তারা 4 জন অত বড় অট্টালিকা সমান শ্বশুরবাড়ি দেখে খুবই খুশি হয়। তারা 4 জনে নিজেদের আনন্দ ধরে রাখতে পারে না। তাদেরকে বাড়ির বড় বড় 4টি সুন্দর ঘর দেয়া হয়। বিয়ের পরের দিন সকালবেলা তারা 4 জনই ছোট ছোট জামা কাপড় পরে রান্নাঘরে চলে যায়। এ কি, তোমাদের তো বিয়ে হয়ে গেছে, তোমরা এখন এরকম ছোট ছোট জামা কাপড় পরেছো কেন? এখনই প্রীতম অফিসে যাবে, তোমাদেরকে যদি এখন এরকম জামা কাপড় পরে দেখে তাহলে কিন্তু বিষয়টা ভালো লাগবে না। তোমরা গিয়ে শাড়ি পরে এসো। শাড়ি আবার ফুট, আমরা কোনোদিনও শাড়ি পরিনি, আর আমরা এরকম মডেলদের মতো জামা কাপড় পরতে অভ্যস্ত। আর তুমি কার কথা বলছো? প্রীতমের কথা। প্রীতম মোটেই আমাদের এরকম জামা কাপড় পরতে দেখে রাগ করবে না। আমাদের তো তোমাকে দেখে হাসি পাচ্ছে, কারণ তুমি কিরকম কার্টুনের মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ। সকাল 9টা বাজে আর তুমি এখনো আমাদের ঘরে আমাদের ব্রেকফাস্ট পৌঁছে দিলে না। আমাদের বেকার বেকার এতটা হেঁটে রান্নাঘরে আসতে হলো। ডিসগাস্টিং। সে কি, জলখাবার ঘরে পৌঁছে দেওয়া হবে কেন? আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে জলখাবার খাবো। তাছাড়া আজকে তো তোমাদের প্রথম রান্না বান্না করার দিন, জলখাবার তো তোমরা তৈরি করবে। আমরা জলখাবার তৈরি করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রীতম মোটেই আমাদেরকে এই বাড়িতে রান্না করানোর জন্য নিয়ে আসেনি, কারণ ও ভালো করেই জানে আমরা কোয়াইট মডার্ন, আর আমরা রান্না বান্না করতে পারবো না। এই বলে 4 মডার্ন বউ রান্নাঘর থেকে চলে যায়। তারা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ে। তখনই সেখানে প্রীতম আসে এবং তার 4 মডার্ন বউকে দেখে খুবই খুশি হয়, কারণ সে তাদের ছোট ছোট জামা কাপড় সবকিছুই পছন্দ করে। তোমাদেরকে খুব ভালো লাগছে। আজকে তো তোমরা প্রথমবার রান্না বান্না করলে, তাই না? এত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেল। জল খাবারে কি বানিয়েছো শুনি? নিশ্চয়ই ইংলিশ কোনো ব্রেকফাস্ট রান্না হয়েছে। স্প্যানিশ অমলেট, ব্রেড বাটার টোস্ট, রাইট? তুমিও তো দেখছি তোমার গাইয়া বউয়ের মতো কথা বলছো। আমাদের নেলস একদম ম্যানিকিউর করানো। আমরা যদি এখন রান্না বান্না করতে যাই তাহলে আমাদের নখগুলো তো নষ্ট হয়ে যাবে। আমাদের সোনার মতো ধবধবে ফর্সা রঙও কালো হয়ে যাবে। তাই আমরা রান্না বান্না করতে পারবো না। রান্না বান্না করা তোমার গাইয়া বউয়ের দায়িত্ব, আমাদের নয়।
ইস, প্রত্যেকটা খাবার থেকে তেল একেবারে চপচপ করে পড়ছে। আমরা এত হাই ক্যালোরি ব্রেকফাস্ট খাবো না, আমাদের আর ভালো লাগে না। প্রীতম, আমি আমাদের 4 জনের জন্য 5 স্টার থেকে ব্রেকফাস্ট অর্ডার করিয়ে নিচ্ছি। তোমার জন্য আর মায়ের জন্য খাবার অর্ডার করছি। আজকে আমরা রেস্টুরেন্টের ব্রেকফাস্ট খাবো, ওকে? এই বলে তারা 4 জনই বড় বড় 5 স্টার থেকে সবার জন্য ব্রেকফাস্ট অর্ডার করে। কিন্তু এতে করে প্রীতমের প্রায় 50,000 টাকা খরচা হয়ে যায়। প্রীতম চাইলেও কিছু বলতে পারে না, সে টাকা দিতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যেই 5 স্টার রেস্টুরেন্ট থেকে খাবার এলে তারা একসাথে বসে খাবার খেয়ে নেয়। কিন্তু রচনা নিজের মতো লুচি তরকারি খায়। মডার্ন বউ বিয়ে করলেই হবে না, খরচা আছে দেখছি। সবেমাত্র একদিন হয়েছে, 4 জনকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছি, আর এখনই 1 লক্ষ টাকা খরচা করিয়ে দিল। দেখা যাক আগে আবার কি হয়। সময়ের সাথে সাথে রচনার 4 মডার্ন সতীন একেবারে তাদের শ্বশুরবাড়ির উপর রাজত্ব করতে শুরু করে। একদিন যখন তারা 4 জনে মিলে শপিং করতে যাবে বলে ঠিক করে, তখন মালাদেবী তাদের কাছে গিয়ে বলে, বৌমা, তোমরা বলেছিলে আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে, কিন্তু তোমরা তো একাই শপিং করতে যাচ্ছ, আমাকে তো নিয়ে যাচ্ছ না। আপনি আপনার বয়সের গাছ পাথর দেখেছেন? এই বয়সে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন? আপনাকে কিন্তু মানায় না। বরঞ্চ ঈশ্বরের নাম করুন, সেটাই ঠিক থাকবে। আমরা এখন শপিং করতে যাচ্ছি, তাই বেকার বেকার আমাদের সময় নষ্ট করবেন না। এই বুড়িটার সাথে কথা না বলে তাড়াতাড়ি চল, আমাদের তো অনেক দামি দামি ব্র্যান্ডেড জিনিসপত্র কিনতে হবে। প্রীতমকে ফোন করেছিলাম, ও আমাদেরকে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি শপিং করতে যাব, চল। কি, তোমরা আমার ছেলের 2 লক্ষ টাকা একদিনে খরচা করিয়ে দিলে? হ্যাঁ, তা নয় তো কি, মডার্ন বউয়ের সাথে সংসার করবে, তাও আবার 4 জনের সাথে। খরচা তো করতেই হবে। আমরা তো আপনার ওই সংস্কারী গাইয়া বউয়ের মতো নয় যে এক শাড়ি পরে 2 দিন কাটিয়ে দেব। এই বলে 4 মডার্ন বউ গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে মালাদেবী একেবারে চুপ করে থাকে। মা, আপনি খারাপ ভাববেন না, আপনার সিনেমা দেখতে যেতে ইচ্ছা করছে তো তাহলে আমার সাথে চলুন, আমি গিয়ে আপনাকে সিনেমা দেখিয়ে নিয়ে আসছি। তাছাড়া আমিও অনেকদিন বাড়ি থেকে বেরোই না, আমারও ভালো লাগছে না। তুমি আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে? এই তো সবার জন্য রান্না বান্না করলে, তারপরে আবার ঘর গোছালে, প্রীতমের জামা কাপড় পরিষ্কার করলে, ইস্ত্রি করলে, আবার এখন সিনেমা দেখতে যাবে? তোমার তো একটুও বিশ্রাম হবে না দেখছি। না না, বিশ্রামের কি আছে, আপনার সাথে ঘুরতে যাব, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এই শুনে মালাদেবী খুবই খুশি হয়। রচনা তখনই শাশুড়ি মাকে নিয়ে সিনেমা দেখতে যায়। অন্যদিকে রচনার 4 মডার্ন সতীন 2 লক্ষ টাকা খরচা করে নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। এরই মধ্যে একদিন রচনার 4 মডার্ন সতীন আবার প্রীতমের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে নিজেদের জন্য দামি দামি 4টে ফোন কিনে নেয়। দেখ, আমাদের নতুন আইফোনগুলো কত ভালো, কত সুন্দর সেলফি আসছে। আগের আইফোনটাই সেরকম ভালো সেলফি আসতো না, বল? হ্যাঁ, এই ফোনগুলো সত্যিই ভালো। প্রীতম, তুমি সত্যিই সুইট হার্ট, থ্যাংক ইউ। এমন সময় রচনা সেখানে এসে বলে, প্রীতম, আমার ফোনটাও তো কবে থেকে ভেঙে গেছে। তোমাকে বলছি একটা ফোন কিনে দেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে একটা ফোনও কিনে দিতে পারলে না, আর ওদেরকে তুমি 4টে দামি দামি আইফোন কিনে দিলে। আমার তো এত দামি দামি জিনিসের চাহিদা নেই, তুমি তো আমাকে একটা সাধারণ ফোনই কিনে দিতে পারতে। একদম কানের কাছে ফালতু বকবক করবে না। তুমি ফোন নিয়ে কার সাথে গল্প করবে যে তোমাকে ফোন কিনে দেবো? আমার 4 মডার্ন বয়ের ফোন ইমিডিয়েটলি দরকার, কারণ ওরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওদের ফোন সবসময় কাজে লাগে। কিন্তু তোমার ফোনের তো কোনো দরকার নেই, তাই নিজে ভাঙা ফোন ব্যবহার করো। আর তাছাড়া তোমার পেছনে আমি বেকার টাকা খরচা করতে পারবো না, বুঝেছো? প্রীতমের কথা শুনে রচনার 4 মডার্ন সতীন ভীষণই হাসাহাসি করে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু প্রীতম এখন একেবারে 4 মডার্ন বউয়ের গোলামে পরিণত হয়। তারা প্রীতমকে উঠতে বললে সে উঠে পড়ে, আর বসতে বললে সে বসে পড়ে, কারণ যতই হোক তারা মডার্ন, তাদের দেখতে সুন্দর, তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। কিন্তু রচনার কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, তাই প্রীতম সবসময় রচনাকে অবহেলা করে। কিন্তু রচনা তবুও নিজের সংসারকে বেঁধে রাখে। একদিন জুলি, রচনার শরীরটা ঠিক ভালো নেই, তাই আমার অফিসে যাওয়ার জামাগুলো প্রেস করা হয়নি। তুমি আমার জামাগুলো একটু প্রেস করে দাও তো। আর হ্যাঁ, তোমার 2 যাকে বলো যে আমার জন্য লাঞ্চ বক্স প্যাক করে দিতে। আজকে আমি অফিসে গিয়ে ক্যান্টিনের খাবার খাবো না। আর ইউ ম্যাড? আমি তোমার জন্য জামা ইস্ত্রি করতে যাব? ছোটবেলা থেকে আমি ওসব কাজ করতে শিখিনি। আমার হাত পুড়ে গেলে কি হবে? তুমি নিজের জামা নিজেই ইস্ত্রি করে নাও। আর আমার 3 যা পার্লারে গেছে, ওরা রান্না বান্না করতে পারবে না। তোমার কাছে তো অনেক টাকা আছে, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেবে, তাহলে তোমাকে ক্যান্টিনের খাবার খেতে হবে না।
বাবা রে বাবা, একদিন একটা মাত্র কাজ করতে বললাম বলে তুমি আমাকে এত কথা শুনিয়ে দিলে। এখন যদি রচনাকে বলতাম তাহলে রচনার সঙ্গে সঙ্গে আমার সব কাজ করে দিত। হ্যাঁ, কারণ ও মডার্ন নয়, ও হলো বোকা, তোমার চাকর, তাইও তোমার সব কাজ করে দিত। কিন্তু আমরা তো তাই নই, আমরা তো হাইফাই, সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, তোমার সাথে পার্টি করতে যাব, ঘুরবো ফিরবো, তোমার বন্ধু মহলে আমাদের জন্য তোমার সুনাম হবে, এটাই তো তুমি চেয়েছিলে। তাহলে এখন আমাদের কাছ থেকে ঘরের কাজ করা তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো না। এমন কথা শুনে প্রীতম খুব ভালো করেই বুঝতে পারে যে তার মডার্ন বউ তার জন্য নিশ্চয়ই বিপদ ডেকে নিয়ে আসবে, কিন্তু প্রীতম চাইলেও কিছু করতে পারে না। কিন্তু হঠাৎই একদিন প্রীতম ঘুম থেকে উঠে দেখে রচনা সারা বাড়িতে কোথাও নেই। তাই প্রীতম এবং তার মা রচনাকে খুঁজতে শুরু করে। হঠাৎই তারা রচনার ঘরে একটা চিঠি খুঁজে পায়। প্রীতম, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু আমি আর আমার 4 মডার্ন সতীনের সাথে সংসার করতে পারবো না। কোনো বাঙালি মেয়ের পক্ষে সতীনকে মেনে নেওয়া সম্ভব নয়, তাও আবার 4 জন একসাথে। তুমি ওদের সাথে যখন এতই ভালো আছো, তুমি ভালো থেকো, আমার কোনো অসুবিধা নেই। আমি চললাম, আমি নিজের ব্যবস্থা নিজে করে নেব, আর দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করো না। এভাবেই রচনা চলে যাওয়ার পর প্রীতম ভালো মতোই তার মূল্য বুঝতে পারে, কারণ সে বুঝতে পারে রচনা ছাড়া তার সংসার কেউ দেখাশোনা করতে পারবে না। এমনকি রচনা যখন তার জীবনে ছিল তখন তার জীবনে অনেক শান্তি ছিল। দেখতে দেখতে এভাবে কয়েকটা দিন কেটে যায়। এরই মধ্যে প্রীতমের সাথে তার 4 বউয়ের রেজিস্ট্রির দিন এগিয়ে আসে, কারণ তাদের যখন বিয়ে হয় তখন কোনো কারণবশত তাদের রেজিস্ট্রি সম্ভব হয় না। দেখো, আমি তোমাদের সাথে রেজিস্ট্রি করতে পারবো না, কারণ আমি লিগালি তোমাদের সাথে ম্যারিড হতে চাই না। তোমরা 4 জন চিন্তা করো না, তোমাদের সারা জীবনের খোরপোশের দায়িত্ব আমার। আমি তোমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে দেবো, কিন্তু তোমরা দয়া করে এখান থেকে চলে যাও, কারণ আমি রচনাকেই ভালোবাসি আর ওর সাথেই সংসার করতে চাই। প্রীতম এই কথা বললে তারা 4 বউ একেবারে আকাশ থেকে পড়ে, আর তারা চাইলেও কিছু বলতে পারে না, কারণ তারা লিগালি ম্যারিড নয়। কিন্তু একদিকে তাদের ভালোই হয়, তারা প্রীতমের কাছ থেকে অনেক অনেক টাকা পেয়ে যায়। টাকা পাওয়ার পর তারা একটা কথাও বলে না, তারা আনন্দ করতে করতে সেই বাড়ি থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যে প্রীতম আবার যাই হোক করে রচনাকে খুঁজে বার করে। সে রচনার পায়ে পড়ে ক্ষমা চায়। রচনাও তার স্বামীকে খুবই ভালোবাসে বলে স্বামীকে ক্ষমা করে দিয়ে আবার তার সাথে সংসার করতে শুরু করে। রাকেশ তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর গ্রামে বাস করত। তার বাবা মা তাকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল। বিদেশে পড়াশোনা শেষ করার পর রাকেশ একটা ভালো চাকরি পায় এবং সে তার বাবা মাকে বিদেশে আসার জন্য বলে। কয়েকদিনের মধ্যেই রাকেশের বাবা মা বিদেশে যায়। রাকেশ যে ফ্ল্যাটে থাকতো সেখানে গিয়ে তারা কলিং বেল বাজায়। তারা দেখে যে একটা বিদেশি মেয়ে দরজা খুলছে। এই দেখে রাকেশের মা বৈশালী দেবীর চক্ষু চড়ক গাছ। বাবা, মা, তোমরা এসে গেছো? এসো এসো, ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? মা, তুমি ঠিক আছো তো? এই বিদেশি মেয়েটা কে সেটা আগে বল। কে এই মেয়েটা? তুই মেয়েটাকে নিশ্চয়ই বিয়ে করেছিস। দেখলে তো, যেই ভয়টা করছিলাম সেটাই হলো। হায় রে হায়, এই দিনটা দেখার আগে আমি মরে কেন গেলাম না। আরে আরে, না না মা, তুমি কি যে বলো না। এর নাম হলো ম্যারি। ম্যারি আমার খুব ভালো বন্ধু। বিদেশে আসার পর ও আমার সব কাজে খুব সাহায্য করছে। পড়াশোনা থেকে শুরু করে থাকার ব্যবস্থা, যে কোনো রকমের সমস্যায় সব সময় আমার পাশে থেকেছে। আমরা একসাথে পড়াশোনাও করেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তোর বন্ধু এখানে কি করছে সেটা তো আগে বল। তোরা দুজন অবিবাহিত ছেলে মেয়ে একই বাড়িতে থাকিস? হ্যাঁ মা, ম্যারি আমার সঙ্গেই থাকে। আসলে মা, ম্যারিকে আমি রান্না করার জন্য রেখেছি। ম্যারি খুব ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াই। আসলে ম্যারি কোনো চাকরি বাকরি পায়নি তো, তাই জন্যই আমার বাড়িতে রান্নার কাজ করে আর কি। হ্যালো আন্টি, কেমন আছেন? আঙ্কেল, আপনি কেমন আছেন? ওরে বাবা, এই বিদেশিনী যে বাংলাও বলছে। ইয়েস আন্টি, আমি বাংলা বলতে পারি, কারণ রাকেশ আমাকে বাংলা শিখিয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে বাবা, তোমরা অনেকটা পথ জার্নি করলে তো, এবার যাও একটু রেস্ট করো তোমরা। রাকেশের বাবা মা তাদের রুমে গিয়ে রেস্ট করতে থাকে। বেশ কিছুক্ষণ পর, হ্যালো আন্টি, আঙ্কেল, আপনারা কি খাবেন? রাকেশ আমাকে জিজ্ঞাসা করতে বলল, আপনারা কি খাবেন আমাকে বলুন, আমি আপনাদের জন্য কুক করব। আমাদের জন্য কুক করবে? এটা আবার কি জিনিস? এটা কি কোনো বিদেশি খাবার? আমরা বাবা এসব কুক টুক খাবো না। আমরা যা যা খাবো তুমি লিস্ট করে নাও। আরে গিন্নি, করছোটা কি? কুক মানে হলো রান্না করা। ও আমাদের জন্য রান্না করবে বলছে। কি কি খাবে ওকে বলে দাও। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে,
শোনো, তুমি আমাদের জন্য নারকেলের দুধ দিয়ে তৈরি মিষ্টি পোলাও, মৌরলা মাছের টক, কচুর লতি, ইলিশ পাপা, সর্ষে ইলিশ, কাতলা মাছের পাতুরি আর চিকেন কষা করো। অনেকদিন পর ছেলের সঙ্গে দেখা হলো, এই আনন্দে আজকে রসিয়ে কষিয়ে খাবো। তখন সেখানে রাকেশ চলে আসে। মা, তুমি ওসব কি রান্না করতে বলছো? ওগুলো তো দেশি খাবার, ওগুলো বিদেশে পাওয়া যায় না। তুমি বিদেশে মৌরলা মাছ, কচুরলতি কিছুই পাবে না। আর তাছাড়া ম্যারি শুধু বিদেশি খাবার রান্না করতেই পারে, ও তো বিদেশি মেয়ে। হ্যাঁ, সে আবার কি? তাহলে এমন কাজের লোকের রাখা দরকার কি ছিল তোর? তুই বিদেশে থেকে থেকে তার মানে বিদেশিদের মতো খাবার খাওয়া শুরু করেছিস? দেশি খাবারের নামগন্ধ ভুলে গেছিস তো বাবা? আরে মা, না না, এখানে থাকার জন্য তো খেতেই হবে, কিছু করার নেই মা। সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাসে পরিণত করে ফেলেছি। ম্যারি, তুমি যাও, তোমার পছন্দ মতো স্পেশাল কিছু বিদেশি ডিশ বাবা মায়ের জন্য রান্না করে নিয়ে এসো, কেমন? মেরি কিছুক্ষণ পর সকলের জন্য দুপুরের খাবার নিয়ে আসে। খাবারগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এগুলো কি খাবার করেছো? কি নাম এগুলোর? দেখি তো আমাদের দেশের খাবার বলে মনে হচ্ছে না। আমি এক এক করে বলছি। আমি কুক করেছি ক্ল্যাম কাউডার, স্টাফ ক্ল্যাম, অয়েস্টার মস্কা, অয়েস্টার ব্রেনভেল, কেলাগুয়েন, ক্র্যাব লুই। মেরির মুখে এসব খাবারের নাম শুনে রাকেশের বাবা মা আকাশ থেকে পড়ে। আরে আরে, এগুলো ইংলিশে কি সব নাম বলছো? বাংলায় বলো, বাংলায় বাংলায়। কি খাবার করেছো? কি এগুলো কি দিয়ে তৈরি করেছো? আমি বাংলা নামগুলো জানি না আন্টি। আমি এগুলো ক্র্যাব, ওয়েস্টার অ্যান্ড ক্ল্যাম দিয়ে বানিয়েছি। ইউ নো অ্যাবাউট সি ফুড? এই মেয়ে, কি সব বলছো? বাংলায় বলো না, অদ্ভুত তো। ক্র্যাব, ক্ল্যাম, কি এগুলো? গিন্নি, আমি বলছি, আমি বুঝতে পেরেছি। ম্যারি এই খাবারগুলো গুগলি, ঝিনুক, কাঁকড়া দিয়ে তৈরি করেছে। ছি 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 ছি, এই জন্য বিদেশিদের আমার পছন্দ নয়, যা তা খেয়ে বসে থাকে। ছি ছি ছি, সরো এগুলো এখান থেকে, আমরা খাবো না এগুলো। ছি। এই রাকেশের বাবা, চলো দেশে ফিরে যাই। এখানে থাকলে আমি এই বিদেশি খাবার খেয়েই মরে যাব। কি হয়েছে কি মা? এই খাবারগুলো খুব ভালো খেতে, খেয়ে দেখো না একবার, খুব টেস্টি। দেখলে, আমি বলেছি না, আমার ছেলে বিদেশিদের মতো হয়ে গেছে। এই ছেলে, তুই কাঁকড়া, গুগলি, ঝিনুক খাস এগুলো? ছি 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 ছি। হ্যাঁ মা, আমিও আগে ঘৃণা করতাম, কিন্তু একবার খাবার পর আমার খুব ভালো লেগে গেছে। ম্যারি, এক কাজ করো, তুমি বাবা মায়ের জন্য ভেজ খাবার বানিয়ে নিয়ে এসো। এই নন ভেজ খাবারগুলো আমিই খেয়ে নিচ্ছি সব। না, একদম না। তুইও এই খাবার খাবি না, আমি বলে দিলাম। আগে যা খেয়েছিস ঠিক আছে, কিন্তু এখন আর নয়। ওট ওট বলছি। ম্যারির তৈরি ননভেজ খাবার কেউ খায় না বলে সে আবার ভেজ খাবার বানিয়ে নিয়ে আসে। বৈশালী দেবীর খাবারগুলোর টেস্ট পছন্দ না হলেও পেটের খিদে মেটানোর জন্য খেয়ে নেয়। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। তারা সবাই শুধুমাত্র ভেজ খাবার খায়, কিন্তু তবুও বিদেশি খাবার খেয়ে খেয়ে বৈশালী দেবী ও কালীচরণ বাবু বিরক্ত হয়ে উঠেছিল। একদিন রাকেশ বাড়ি থেকে এসে বলেছে তার চাকরি তাদের দেশে ট্রান্সফার হয়ে গেছে। সবাই খুব খুশি হয়ে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে। আমিও যাবো তোমাদের সঙ্গে রাকেশ, ডোন্ট লিভ মি। এই মেয়ে, তুমি গিয়ে কি করবে? হ্যাঁ মা, এমন বলো না, ম্যারি আমার জন্য অনেক করেছে। ওকে না নিয়ে গেলে ও যে জবলেস হয়ে পড়বে। ও যখন যাবে বলছে যাক না, ও আমাদের দেশে গিয়ে ওখানে আমাদের জন্য রান্না করবে। কেননা তুমি তো জানোই, বিদেশি খাবার ছাড়া আমি এখন আর কিছু খেতেই পারি না। রাকেশ তার বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও ম্যারিকে তাদের দেশের বাড়িতে নিয়ে আসে। ম্যারিকে দেখার জন্য পাড়াপড়শি সকলে তাদের বাড়িতে এসে ভিড় করে। এই বৈশালী, বিদেশ থেকে বুঝি বৌমা নিয়ে এলি? দোষ, কি যে বলিস না, এ আমার বৌমা নয়, এ তো আমাদের বিদেশি রান্নার লোক। আমার ছেলেকে কি জাদু করেছে জানি না বাবা, আমার ছেলে এর হাতে রান্না খাবে বলে একে বিদেশ থেকে ধরে এনেছে। ও আচ্ছা, এই মেয়ে তাহলে বিদেশি চাকর। বিদেশে কেউ এত গরিব আছে যে আমাদের দেশে রান্নার কাজ করতে এসেছে? সকলে মিলে ম্যারিকে বিদেশি কাজের মেয়ে, বিদেশি চাকর বললে রাকেশের খুব রাগ হয়। সে সকলের সামনে বলে ওঠে, চুপ করুন আপনারা, আমি আমার বউয়ের নামে আর একটাও বাজে কথা শুনতে পারবো না। বাবা মা, ম্যারি আমার বউ, আমি ওকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাদেরকে বলার সাহস পাইনি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। রাকেশের কথা শুনে তার বাবা মা খুব রেগে যায়। কয়েকদিন তারা রাকেশের সঙ্গে ভালোভাবে কথাও বলে না, কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যারিকে বৌমা হিসেবে মেনে নেয়। বৈশালী দেবীর প্রতিবেশী বন্ধুরা তার বিদেশি বৌমার হাতের প্রথম রান্না খাওয়ার জন্য উৎসুক হয়ে ওঠে।
তাই বৈশালী দেবী তাদের নেমন্তন্ন করতে বাধ্য হয়। এই মেয়ে দেখো, একদম উল্টোপাল্টা খাবার রান্না করবে না বলে দিলাম। আমার বাড়ির বৌমা হয়ে যখন এসেছো তখন তোমাকে আমাদের মতো করে চলতে হবে। তুমি এক কাজ করো, তোমাকে আমি কয়েকদিন সময় দিলাম, তুমি আমাদের দেশি খাবার রান্না করা শেখো। পাড়ার লোকজনের কাছে তোমার জন্য আমাকে যাতে বদনাম হতে না হয় মাথায় রেখো। আর হ্যাঁ, ওইসব গুগলি টুগলি ঝিনুক কাঁকড়া এসব যেন রান্না করো না। শাশুড়ি মায়ের কথা শুনে ম্যারি খুব চিন্তায় পড়ে। সে কিভাবে দেশি খাবার রান্না করবে সেই নিয়ে চিন্তা করতে থাকে। একদিন সে মার্কেটে কিছু কেনাকাটা করতে যাচ্ছিল, তখন সে তাদের পাড়ার দুটি প্রতিবেশী মহিলাকে গল্প করতে দেখে। ও আচ্ছা, বুঝলাম, তাহলে তুমি কোফতা রান্না করেছো। আমার কিন্তু কোফতা খেতে খুবই ভালো লাগে। এই তিন্নির মা, তুমি এক বাটি কোফতা দিয়ে যেও তো, আমাদের বাড়িতে সবাই কোফতা পছন্দ করে। আমাদের বাড়িতেও তো সবাই পছন্দ করে, কিন্তু এক বাটি কোফতা দিতে পারবো না গো, কমই আছে। আমি অল্প করে একটু দিয়ে আসবো তোমার বাড়িতে। তাদের দুজনের কথা শুনে ম্যারি খুবই খুশি হয় এবং সে তার প্রথম রান্না হিসেবে কি আইটেম রান্না করবে সেই ধারণাও পেয়ে যায়। আমি আজ্জিয়া পেয়ে গেছি, আমি কুট্টা রান্না করব, কিন্তু আমি কুট্টা কোথায় পাবো? ওহো, কুট্টা মানে তো ডগ। ওয়াও, আমার ফেভারিট ডিশ। দুদিন পর ম্যারির হাতের প্রথম রান্না খেতে পাড়াপড়শি সকলেই চলে আসে। এসো এসো, সবাই এসো, বসো। আরে বুলটি কোথায়, এখনো এলো না যে? এই তো এসে গেছি। আর বলো না, মনটা খুব খারাপ। আমাদের কুকুর মতিকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, জানো? মতিকে খুঁজতে খুঁজতেই আমি পাগল হয়ে গেলাম, কিন্তু পেলাম না। কই, তোমার বৌমা কি রান্না করেছে? দাও দেখি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যাই। এই তো, আমি আপনাদের জন্য কুট্টা রান্না করেছি। আমি জানি আপনারা সবাই কুট্টা খেতে পছন্দ করেন। আমি খোঁজ খবর নিয়েই আপনাদের পছন্দের ডিশ রান্না করে ফেলেছি। এই নিন, কুট্টা খান। ম্যারির কথা শুনে সকলে খুবই অবাক হয়ে যায়। ছি 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 ছি, বৈশালী, তোর বৌমা আমাদের জন্য কুত্তা রান্না করেছে? শেষ পর্যন্ত তোর বিদেশি বৌমা কুকুরের রেসিপি রান্না করে আমাদের খেতে বললো? ছি 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 ছি। আচ্ছা, এই কুকুরটা তুমি কোথায় পেলে? এটা কি আমাদের মতি নাকি? ইয়া, এটা আমি আপনাদের বাড়ি থেকে ধরে এনেছি। আমি কোথাও কুত্তা খুঁজে পাচ্ছিলাম না। আপনাকে আমি টাকা দিয়ে দেব। আপনি কুত্তা খেতে পছন্দ করেন, আমি সেটা জানি। কদিন আগেই তো আপনি কুত্তা খাওয়া নিয়ে গল্প করছিলেন। হাই রে, ওটা কুত্তা নয়, ওটা কোফতা ছিল। কোফতা কোফতা। কিরে বৈশালী, তোর বৌমা তো কোফতাকে কুত্তা ভেবে বসেছে, আর আমাদের বাড়ির কুকুরটাকে ধরে কুত্তা রান্না করে দিল। ছি! বৈশালী দেবীকে সকলে মিলে খুব অপমান করে এবং সবাই ম্যারির বদনাম করে সেখান থেকে চলে যায়। এই মেয়ে, এবার তুমি শান্তি পেয়েছো তো? আমার মান সম্মান তুমি এভাবে সবার সামনে ডুবিয়ে দিলে। তুমি শেষ পর্যন্ত আর কিছু না পেয়ে কুকুর রান্না করলে। কান খুলে শুনে নাও, আজ থেকে আমাদের কারোর জন্য তোমাকে রান্না করতে হবে না, আর তোমার নিজের রান্না তুমি নিজে করে খাবে। এই বলে বৈশালী দেবী সেখান থেকে চলে যায়। ম্যারি মনে মনে খুবই কষ্ট পায়। সে তার অজান্তেই এত বড় একটা ভুল করে বসেছিল। ম্যারি মনে মনে ঠিক করে সে দেশি খাবার রান্না করা শিখবে। বেশ কয়েক মাস কেটে যায়। বৈশালী দেবী এখনো পর্যন্ত ম্যারির সঙ্গে খুব বাজে ব্যবহার করে এবং তাকে মাঝে মধ্যে রান্নাঘরেও ঢুকতে দেয় না। একদিন বৈশালী দেবী টিভিতে একটা রান্নার শো দেখছিল। সেখানে সে তার বৌমা ম্যারিকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এ কি, বৌমা দেশি খাবার রান্না করছে? এটা কি করে সম্ভব? বৌমা এত কিছু শিখলো কবে? শুধু তাই নয়, দেশি খাবার রান্না করার প্রতিযোগিতায় বৌমা প্রথম হয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই দেখেছো, ম্যারি দেশি খাবার রান্না করা শিখে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো তুমি ওকে আজ পর্যন্ত রান্না করার সুযোগটাও দিলে না। ও তোমাকে অনেকবার বলেছে, কিন্তু তুমি ওর কথা বিশ্বাস করোনি। এখন দেখলে তো ম্যারি কত ভালো রান্না করতে শিখে গেছে, আর এইগুলো শুধুমাত্র তোমার মন জয় করার জন্যই করেছে। মা, তুমি এভাবে ওর সঙ্গে বাজে ব্যবহার না করে তুমি যদি নিজেই ওকে দেশি রান্না করা শেখাতে না, তাহলে হয়তো ম্যারি সবচেয়ে বেশি খুশি হতো। রাকেশের মুখে এমন কথা শুনে বৈশালী দেবী তার ভুল বুঝতে পারে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। আমি বৌমার সঙ্গে যা করেছি ঠিক করিনি। পাড়া প্রতিবেশীর কথা শুনে আমি সবসময় আমার বৌমাকে অপমান করেছি। আমার প্রথম থেকেই বৌমার পাশে থাকা দরকার ছিল। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করব, তবে তার আগে আপনাকে আমার হাতের তৈরি দেশি খাবার খেতে হবে।
হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না? দাও না, দাও, নিশ্চয়ই খাবো। বাহ, সত্যিই তো, তুমি তো আমার থেকেও ভালো খাবার রান্না করে শিখে গেছো। আজ থেকে এই বাড়িতে সব রান্নার দায়িত্ব তোমার। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ম্যারি খুবই খুশি হয়। ম্যারি পরবর্তীকালে আরো বড় বড় কুকিং শোতে পার্টিসিপেট করার সুযোগ পায়। একজন বিদেশি মেয়ে হয়ে এত ভালো দেশি খাবার রান্না করতে পারায় ম্যারির নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বৈশালী দেবী তার বিদেশি বৌমাকে নিয়ে গর্ব করতে থাকে।